দেখে নেব খেলার সময়ের শিরোনাম। আগামী বছর দেশের বিভিন্ন জায়গায় 100 উইকেট তৈরির আশ্বাস বিসিবির। 40 জেলায় লিগ চালুর ঘোষণা, নির্ধারিত সূচিতেই হবে ঢাকা পর্ব। এই সিজনের মধ্যেই আমরা চেষ্টা করছি যে মোর দেন 100 উইকেটস বানানোর জন্য, জেলা শহরগুলোকে কী করে খেলা চালানোর জন্য মানে গ্রাউন্ড ফ্যাসিলিটিগুলো কীভাবে দেওয়া যায় সেই কাজগুলো করছি। বিপিএল এর নতুন হলেও রাজশাহীর পেশাদারিত্বে মুগ্ধ ক্রিকেটাররা। সিলেট পর্ব নির্বিঘ্নে আয়োজনে সতর্ক বিসিবি, পুলিশের পাশাপাশি দায়িত্বে থাকবে সেনাবাহিনী ও বিজিবি। টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের 50% পারিশ্রমিক পরিশোধ করল রংপুর। নাহিদ রানা ও মোস্তাফিজের প্রশংসা রাইডার্সের পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। টি-20 বিশ্বকাপ নিয়ে বিশেষ পরিকল্পনা নয়, বরং বিপিএল এ সর্বোচ্চ উইকেট শিকারী হতে চান হাসান মাহমুদ। নিজেকে প্রমাণ করে জায়গা করে নিতে চান জাতীয় দল। এবং নতুন বছরে ঘরোয়া লিগের মান উন্নয়নের পাশাপাশি জেলা পর্যায়ে ফুটবল লিগ চালুর পরিকল্পনা বাফুফের। কেটে গেছে অনিশ্চয়তা, কক্সবাজারেই হচ্ছে টেকনিক্যাল সেন্টার। শুরুতেই তারেক রহমানের দেশে ফেরার খবর। দেশে ফিরতে সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান। বাংলাদেশ সময় রাত 12:15টায় ছাড়বে তার ফ্লাইট। এই মুহূর্তে রাজধানীর জুলাই 36 এক্সপ্রেসওয়েতে আছেন সহকর্মী মোরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হিথ্রো বিমানবন্দরে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান সহ বাংলাদেশের উদ্দেশ্যে 17 বছর পর রওনা হয়ে গিয়েছেন এবং সেই যাত্রা পথের শেষে বাংলাদেশে অবতরণের পরে, অর্থাৎ এত লম্বা সময় প্রায় 17 বছরের যে নির্বাসিত জীবন, সেই জীবন পেরিয়ে বাংলাদেশে আসছেন তারেক রহমান এবং তাকে এই বাংলাদেশে আসার পরে দলের সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে বিমানবন্দর থেকে এই এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত, যে হাসপাতালে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে চিকিৎসাধীন রয়েছেন 23 নভেম্বর থেকে, সেখানে যাবেন এবং মাঝপথে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে যেই অংশটিতে তাকে অভ্যর্থনা বা সংবর্ধনা জানানো হবে, যেখানে তারেক রহমান দলের সব নেতাকর্মীদের পাশাপাশি সমগ্র দেশবাসীর প্রতি তার কৃতজ্ঞতা জানাবেন। একক বক্তা হিসেবেই তিনি এই মঞ্চে থাকবেন এবং এখানে এই মঞ্চটি কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে। এক মঞ্চটিকে ঘিরে আশপাশে যে নিরাপত্তা বলয়ের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, তাদের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ধীরে ধীরে আরও জোরদার করা হচ্ছে এবং এই মঞ্চটির আশপাশে, অর্থাৎ ঠিক সামনের অংশেই কোনো কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। জুলাই 36 এক্সপ্রেসওয়ে দিয়ে যেহেতু বিমানবন্দর থেকে এভারকেয়ারের উদ্দেশ্যে যাবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেই মাঝপথের এই জায়গাটিতেই তাকে সংবর্ধনা দেওয়া হবে এবং এই সংবর্ধনাকে কেন্দ্র করে বিগত কয়েকদিনের মতোই একেবারে এই শেষ প্রহর, এই রাত পেরোলেই বৃহস্পতিবার পৌঁছে যাবেন তারেক রহমান বাংলাদেশে। সেই শেষ প্রহরে বিগত কয়েকদিনের মতো কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা যারা আসছেন ঢাকার উদ্দেশ্যে, তাদের একটি বড় অংশ কিন্তু এই জুলাই 36 এক্সপ্রেসওয়ের এই সড়কটিতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তারা দলের স্লোগান, জিয়াউর রহমানের স্লোগান, বেগম খালেদা জিয়ার স্লোগান এবং তারেক রহমানের স্লোগান সব কিছু দিয়েই তারা আসলে নিজেদের উজ্জীবিত রাখছেন। তীব্র শীত উপেক্ষা করেও কিন্তু দেখা গেছে যে এই জুলাই 36 এক্সপ্রেসওয়ের যে অংশটিতে এই সংবর্ধনার যে মঞ্চটি তৈরি করা হয়েছে, তাকে ঘিরে বলা চলে যে প্রায় চারপাশেই নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন তারা এবং নানামুখী বিষয় তাদের সাথে আসলে জানতে চাওয়া হয়েছে, তাদের প্রতিক্রিয়া, তাদের প্রত্যাশা। সার্বিকভাবে যে বিষয়টি তারা বলছেন যে 17 বছর দেশের বাইরে থেকে যেভাবে দলকে তিনি এগিয়ে নিয়ে গিয়েছেন, এখন সামনাসামনি তিনি আসবেন এবং তার প্রত্যক্ষ উপস্থিতিতে দল আরও বেশি তার গতি পাবে আগামীর বাংলাদেশ গড়ার পথে এবং
সামনে নির্বাচন গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বাংলাদেশে আগমনও একটি বড় ধরনের প্রভাব ফেলবে ধানের শীষ প্রতীকের জনরায় পাওয়ার ক্ষেত্রে, এমনটাই বলছেন এইখানে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। পাশাপাশি দেশের নানাবিধ যেই চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জগুলো জনগণকে সাথে নিয়ে দলের নেতাকর্মীদেরকে সঙ্গে রেখেই সেই চ্যালেঞ্জগুলো উতরে যাবেন, এমনটাও কিন্তু আশা রয়েছে তৃণমূলের নেতাকর্মীদের পক্ষ থেকে। সার্বিকভাবে এই এলাকায় যেই এখন পর্যন্ত উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে, বলা চলে যে সারা দিনব্যাপী চলছে গত কয়েকদিনের মতোই। যতই রাত বাড়ুক এবং প্রচণ্ড হিমেল হাওয়া কিন্তু এখানে বইছে, বলা চলে যে উত্তরের এই কনকনে বাতাসের মধ্যেও কিন্তু নেতাকর্মীরা এতটুকু নির্জীব হয়ে পড়েননি, তারা এখনও উদ্দীপ্ত রয়েছেন। তাদের যে নেতা, প্রাণপ্রিয় নেতা, তাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি 17 বছর পর ফিরছেন বাংলাদেশে 2008 থেকে 2025। এই লম্বা সময় ধরে কিন্তু নানা ধরনের প্রতিবন্ধকতা, নানা নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়েও বিএনপি দল হিসেবে এবং তার নেতাকর্মীদের বলা চলে যে এক অর্থে আগলেই রেখেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তাকে এই সংবর্ধনা জানানোর জন্য এখন পর্যন্ত যেই মানুষের যেই নেতাকর্মীদের যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যে অবস্থান, সেটি কিন্তু বলা চলে যে তাদের একটি দীর্ঘ অপেক্ষার যে অবসান হতে যাচ্ছে তারই একটি বহিঃপ্রকাশ। এই ছিল এখন পর্যন্ত জুলাই 34 এক্সপ্রেসওয়ে থেকে সব শেষ পরিস্থিতি। তারেক রহমানের দেশে ফেরার খবরে উৎফুল্ল তার ভক্ত সমর্থকরা সবাই। সেই খবর জানাচ্ছিলেন আমাদের সঙ্গে মুরসালানী হক। এবারে আমরা সরাসরি চলে যেতে চাই আমাদের খেলার সময়ের নিয়মিত আয়োজনে। গুঞ্জন থাকলেও নির্ধারিত সূচি অনুযায়ী ঢাকাতেই হবে বিপিএল, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বিসিবির। এছাড়া অনূর্ধ্ব 23 রাইজিং স্টার নামে নতুন টুর্নামেন্ট চালু করার কথা শোনালেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। 2026 সালে দেশের বিভিন্ন জায়গায় কমপক্ষে 100 উইকেট বানানোর আশ্বাস গ্রাউন্ডস কমিটির খালেদ মাসুদ পাইলটের। দ্রুতই দেশের 40 জেলায় লিগ চালু করার পরিকল্পনা বিসিবির। বিপিএলের 12তম আসর শুরুর ঠিক আগ মুহূর্তে বিসিবিতে জরুরি সভা। দুপুর গড়িয়ে বিকেল, মিটিং যেন শেষ হতেই চাইছে না। পাক্কা 7.5 ঘন্টার বৈঠক, অবশেষে গণমাধ্যমের সামনে 3 বোর্ড পরিচালক। এদিন সকাল থেকেই গুঞ্জন ঢাকা থেকে সরে যেতে পারে বিপিএল, কিন্তু সেটা উড়িয়ে দিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। এরকম কোনো ডিসিশনও হয়নি, ডিসকাশনও হয়নি। নিরাপত্তার জিনিসটা তো আপনারা জানেন যেটা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি সবসময়। ওখানে আইসিসির স্ট্যান্ডার্ডও ফলো করা হচ্ছে। ওখানে জানালেন অনূর্ধ্ব 23 রাইজিং স্টার নামে নতুন টুর্নামেন্ট করার কথা, জেলায় জেলায় লিগ করা নিয়েও শোনালেন আশার বাণী। রাইজিং স্টার আন্ডার 23 ক্রিকেট টুর্নামেন্ট হবে, এটা হচ্ছে আপনার বিসিএল এর মতনই হবে, কিন্তু আন্ডার 23 ফেব্রুয়ারিতে হবে। এটা ইনিশিয়ালি প্ল্যান করা হয়েছে চট্টগ্রামে 2টো স্টেডিয়ামে হবে ম্যাচগুলো, ডাবল লিগ সিস্টেমে, আর ফাইনাল ঢাকায় হবে। গত বছর আমাদের মাত্র 12টি জেলায় লিগ অর্গানাইজ করা হয়েছিল ক্রিকেট। আমাদের বোর্ডের টার্গেট ইনশাআল্লাহ আমরা হয়তো বা 40টি জেলায় অন্তত লিগ আয়োজন সম্পন্ন করার জন্য। তবে টুর্নামেন্ট চালাতে প্রয়োজন উইকেট, কিন্তু দেশের বেশিরভাগ জেলাতেই এর ব্যাপক সংকট। বড় এক পরিকল্পনা গ্রাউন্ডস কমিটির। খুব শর্টলি আমরা চাচ্ছি যে এই বছরের এই সিজনের মধ্যে আমরা চেষ্টা করছি যে মোর দেন 100 উইকেটস বানানোর জন্য। সাথে আমরা বেশ কিছু ইকুইপমেন্টের ব্যাপারে আলাপ আলোচনা করেছি। এই ইকুইপমেন্টগুলো খুবই দরকার আমাদের কাছে মনে হয়। কাইন্ড অফ একটা হাবের মতো বানাচ্ছি আমরা। আমাদের যে হেডকোয়ার্টারগুলো আছে ওইখান থেকে আমরা প্রত্যেকটা জেলা শহরগুলোকে কীভাবে সাপোর্ট দেওয়া যায়, জেলা শহরগুলোকে কী করে খেলা চালানোর জন্য গ্রাউন্ড ফ্যাসিলিটিগুলো কীভাবে দেওয়া যায়, সেই কাজগুলো করছি। সম্প্রতি বর্তমান পরিচালক আদনান রহমানের গেল 6 মাসে বিসিবির দুর্নীতির বিষয়ে মন্তব্যে তোলপাড় ক্রিকেট আঙ্গন, যা বিব্রত করেছে সবাইকে। এবার বিসিবি জানালো তাদের অবস্থান। যে কোনো ধরনের স্লিপ অফ টাং যে কারো জন্য বিব্রত করতে পারে। 15 বছরের ব্যয়, আয় বা আপনার 6 মাসের আয় বা ব্যয়, এই দুইটা কি কখনো, বা যে অ্যাক্টিভিটিস থাকে সেটা কখনোই এক জায়গায় মিলে না, কোনোভাবেই সংখ্যায় মিলবে না। যে কোনো ইস্যু নিয়েই কথা হতে পারে, বোর্ড যে কোনো বিষয় তদন্ত করতে পারে, কিন্তু সেটা যদি বোর্ডের নিয়ম অনুযায়ী, নীতি অনুযায়ী সেই ধরনের কোনো প্রস্তাবনা আসে বা সেই আসলে বোর্ড অবশ্যই সেটা করবে। এছাড়া বিসিবির বিভিন্ন পদে নিয়োগ নিয়েও আলোচনা হয় বোর্ড সভায়। তদন্ত চলছে মাটি চুরির বিষয় নিয়েও। তবে জাহানারা ইস্যু কিংবা ক্লাব ক্রিকেট নিয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বোর্ড। সিএফও
চিফ অফ হিউম্যান রিসোর্স, চিফ অফ প্রকিউরমেন্ট, চিফ অফ কমার্শিয়াল, চিফ অফ ডিজিটাল সহ আরও টপ লেভেল কিছু পজিশন আমরা রিক্রুট করছি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নয়, বরং বিপিএলে সেরা উইকেট শিকারী হতে চান নোয়াখালী এক্সপ্রেস পেসার হাসান মাহমুদ। জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইটের সঙ্গে নিয়মিতই যোগাযোগ আছে তার। ভালো করলে সুযোগ আসবে বলে বিশ্বাস এই পেসারের। 3 ফরম্যাটে অভিষেক হলেও টেস্ট পোশাকটা বেশি প্রিয় হাসানের কাছে। ক্যারিয়ার শেষে শিকার করতে চান অন্তত 500 উইকেট। বোলিংয়ের সঙ্গে ব্যাটিং নিয়েও কাজ করছেন জাতীয় দলের কোচদের সঙ্গে। টাইগারদের পেস ইউনিটে এখন কঠিন প্রতিদ্বন্দ্বিতা। তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, তানজিম সাকিবরা নিয়মিত মুখ। হাসান মাহমুদ টি-20 ফরম্যাটে শুরুতে নিয়মিত থাকলেও এখন লড়াই করতে হয় জায়গা পেতে। সামনে সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বকাপ, তার আগে বিপিএল, নিজের অঞ্চল নোয়াখালী এক্সপ্রেসের সরাসরি সাইনিং। নিজের সেরাটা দিতে মুখিয়ে এই বোলার বিশ্বকাপ নিয়ে না ভেবে বরং বিপিএলে এবারের সিজনে হতে চান সেরা উইকেট শিকারী। আমি আমার নোয়াখালী টিমের জন্য আমি সর্বোচ্চ দিতে চাই। আমি চাই যে আমরা মানে নিজেদেরকে এমন জায়গায় নিতে চাই যে যারা চ্যাম্পিয়ন ওই পর্যায়ে নিতে চাই, যে চ্যাম্পিয়ন হব, এরকম একটা মেন্টালিটি নিয়ে নামতে চাই বিপিএলে। আমার জায়গা থেকে আমি আমার বেস্টটা দেওয়া, যে হাইস্ট উইকেট টেকিং বা যে কোনোভাবে হোক নিজেকে টপ 5 বা টপ 3 এর মধ্যে রাখার চেষ্টা করব। জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে থাকলেও নিয়মিত কথা হয় পেস বোলিং কোচ শন টেইটের সঙ্গে। পরামর্শ দেন উন্নতির, বোলিংয়েও চেষ্টা করছেন ভিন্নতা আনার, সঙ্গে ধার বাড়াচ্ছেন ব্যাটিংয়ে। শন টেইটের সাথে অনেক আলোচনা হয় টি-20 বোলিং নিয়ে, আমাদের ডেথ ওভার নিয়ে স্পেশালি ওর সাথে অনেক কাজ করা হয়েছে। ওর সাথেও আমাদের মোবাইলে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়। তো ও ফলো আপ রাখে সবার, সবগুলো দেখে, সব ফাস্ট বোলারদের খবর নেয় কী বিষয়। হেড কোচও মাঝে মধ্যে খবর নেয় যে কী অবস্থা, কোথায় কী করছো, ফলো আপ রাখে সবাই। বোলিংয়ের সাথে যদি ব্যাটিং দেওয়া থাকে তাহলে দলের জন্য আরও একটু কন্ট্রিবিউট করতে পারবো আমি চিন্তা করতেছি। তো তাই আমি ব্যাটিংও একটু ফোকাস দিচ্ছি, মাঝে মাঝে ব্যাটিং করতেছি, ইনডোরে বলেন মেশিনে, চেষ্টা করতেছি যাতে বড় বড় 6 মারা যায়। জাতীয় দলে 3 ফরম্যাটেই অভিষেক হয়েছে লক্ষ্মীপুরের এই পেসারের। ওয়ানডে ও টি-20তে সমান 26টি ম্যাচ খেলেছেন, তবে সাদা পোশাকে মাত্র 13টি। যে ফরম্যাটটা বেশি পছন্দ এই ক্রিকেটারের, টি-20-র যুগে যা কিছুটা বিরল। ক্যারিয়ারটা শেষ করতে চান কিংবদন্তিদের তালিকায় নাম তোলে। প্রত্যেকটা ফরম্যাটে এনজয় করি, বাট টেস্টটা একটু ডিফারেন্ট। ওটা আমার খুবই পছন্দের একটা ফরম্যাট, বাট ওডিআই বলেন, টি-20 বলেন, ওগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমার ডমিনেটিং একটা মাইন্ড কাজ করে ওইখানে। লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি যাতে টেস্ট ম্যাচ থেকেই শেষ করতে পারি বড় অংশ উইকেট নিয়ে, তো চিন্তা থাকবে যে 500 উইকেট টাচ করা। নোয়াখালী এক্সপ্রেসের এই পেসার অবশ্য দল নিয়েও আশাবাদী বেশ। এবার কাপ নিয়ে যাবে নবাগত দলটি। ভক্তদের এমন আশা দেখাচ্ছেন হাসান মাহমুদ। টিম আলহামদুলিল্লাহ খুব ভালো টিম করছে স্যার, আর যেহেতু আমাদের ঘরের টিম নোয়াখালী, তো প্রত্যাশা অনেক থাকবে যে আমরা অবশ্যই চ্যাম্পিয়নের চিন্তা চেতনা সেটা নিয়ে মাঠে নামবো। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নবাগত হলেও পেশাদারিত্বের নজির স্থাপন করে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। ফ্র্যাঞ্চাইজির আচরণে সন্তুষ্ট দলটার বিদেশি রিক্রুট। পুরোদস্তর অনুশীলন চলছে সিলেট টাইটান্স ক্যাম্পেও। বিপিএল-এর সিলেট পর্ব নির্বিঘ্নভাবে আয়োজনে 6 শতাধিক পুলিশের পাশাপাশি দায়িত্বে থাকবে সেনাবাহিনী ও বিজিবি। নওশাদ আহমেদের ক্যামেরায় অপু বণিকের রিপোর্ট। আর্থিক গাফিলতিবিহীন স্বচ্ছ একটা বিপিএল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন বিসিবি সভাপতি। গভর্নিং কাউন্সিলের প্রচেষ্টায় আপাতত সে পথেই আছে দ্বাদশ আসর। পেশাদারিত্বের উদাহরণ স্থাপন করছে রাজশাহী ওয়ারিয়র্স। নবাগত হলেও শর্ত অনুযায়ী এরই মধ্যে ক্রিকেটারদের 25% পারিশ্রমিক বুঝিয়ে দিয়েছে তারা। দেয়া হয়েছে অগ্রিম ভাতাও। ফ্রাঞ্চাইজির এমন আচরণে সন্তুষ্ট বিদেশি ক্রিকেটাররা। ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে চান ভালো খেলে। নেপাল প্রিমিয়ার লিগ ফাইনাল দেখার সময় হান্নান সরকার আমাকে মেসেজ করে, আমিও সাথে সাথে রাজি হয়ে যাই। তিনি যেভাবে পুরো বিষয়টি সহজ করেছেন তাতে আমি কৃতজ্ঞ। লক্ষ্য একটাই, ম্যাচ জেতা, সেই সাথে দর্শকদের আনন্দ দেয়া এবং দলের জন্য পয়েন্ট অর্জন করা। সবার ভালোবাসার জন্য কৃতজ্ঞতা এবং দল হিসেবে শিরোপা জেতার চেষ্টা করব। লামিচানে ছাড়াও রাজশাহীর ক্যাম্পে যোগ দিয়েছেন আরও 4 বিদেশি, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ, হুসেইন তালাত ও বিনুরা ফার্নান্দো। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলনে অংশ নেন অধিনায়ক শান্ত, মুশফিক, তানজিম সাকিব সহ দলের লোকাল তারকারা।
একই রকম আবহ সিলেট টাইটান্স ক্যাম্পে মোহাম্মদ আমিরের অন্তর্ভুক্তিতে এবাদত খালেদরা উচ্ছ্বসিত। এদিন যোগ দেন আরেক পাকিস্তানি পেসার সালমান ইরশাদ ও ইংলিশ ব্যাটার এথান ব্রুকস। ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চায় সিলেট। হোমের যে একটা অ্যাডভান্টেজ ওই জিনিসটা পাইছি, আমাদের খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট সেটিং থেকে, সো এটা আসলে প্লেয়ারদের জন্য খুব ভালো হেল্পফুল ছিল। এদিকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিপিএল নিয়ে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে চায় সিলেট মেট্রোপলিটন পুলিশ। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবে বিজিবি। নিরাপত্তার ইস্যুটা আমাদের সবার আগে, এবং আগে কি হয়েছে জানি না, আগেরগুলো আমরা ভুলে গিয়ে আমরা সম্পূর্ণ নতুনভাবে করছি। নিরাপত্তার ইস্যুটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব। যেখানেই এরকম বিশৃঙ্খলা বা অনিয়ম হবে সেগুলোতে আমরা অ্যাড্রেস করব। বিজিবি আগে আমাদের ছিল না কখনোই, বিজিবিও এবার আমাদের হেল্প করার জন্য আসছে। গোয়েন্দা সংস্থাগুলো তৎপর আছে। আমার মনে হচ্ছে যে অন্যান্য বার থেকে এবার নিরাপত্তা ব্যবস্থাটা অনেক ভালো। সিলেট আর রাজশাহীর লড়াই দিয়ে পর্দা উঠবে নতুন আসরের। আমিনুল ইসলামের বোর্ড বিপিএলের শুরুটা ভালোই করলো, তবে দেখার বিষয় একই পেশাদারিত্ব ধরে রেখে একটি স্বচ্ছ আসর মাঠে গড়াতে পারে কিনা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। বিপিএলে পেমেন্ট ইস্যু নিয়ে বিতর্ক থাকলেও কখনোই এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয়নি বলে জানিয়েছেন রংপুর রাইডার্সের হয়ে খেলতে আসা পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ। বাংলাদেশে খেলে বরং বোনাস নিয়ে ফিরেছেন বলে জানান তিনি। গেল বিপিএলে পারফর্ম করে জাতীয় দলের সুযোগ পাওয়া এই অলরাউন্ডারের লক্ষ্য ধারাবাহিকতা রেখে দলকে শিরোপা জেতানোর। প্রশংসা করেছেন নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানের। এদিকে টুর্নামেন্ট শুরুর আগে দেশি ক্রিকেটারদের 50% বেতন পরিশোধ করেছে রংপুর রাইডার্স। ক্রিকেটারদের পাওনা পরিশোধ নিয়ে গেল বিপিএলে বদনাম রটেছিল। এবার রংপুর রাইডার্স চা করল তা সবার জন্য শিক্ষণীয়। টুর্নামেন্ট শুরুর আগেই দেশি ক্রিকেটারদের 50% বেতন পরিশোধ করে দিয়েছে এরই মধ্যে। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নানা নেতিবাচক কথা থাকলেও এমন অপ্রীতিকর পরিস্থিতিতে নাকি কখনোই পড়তে হয়নি রংপুরের হয়ে বিপিএল খেলতে আসা খুশদিল শাহর। উল্টো বাংলাদেশে এসে যে 4-5 বার খেলার অভিজ্ঞতা আছে সেখানে বোনাস নিয়েও ফিরেছেন বলে জানান এই অলরাউন্ডার। এমনটা আমার সাথে কখনোই হয়নি। বাংলাদেশে 4টি বিপিএল খেলার অভিজ্ঞতা আছে আমার। এছাড়াও ঢাকা লিগে খেলেছি। আমার পেমেন্ট নিয়ে কখনোই সমস্যা হয়নি। এমনকি যখন ফিরেছি আমাকে বোনাসও দেয়া হয়েছে। বিপিএল খুশদিলের জন্য আশীর্বাদ স্বরূপ। গেল আসরে এখানে পারফর্ম করেই জায়গা করেছিলেন জাতীয় দলে। এবারও সেই ধারাবাহিকতা রক্ষার লক্ষ্য তার। রংপুর রাইডার্সকে উপহার দিতে চান শিরোপা। বিপিএল আমার জন্য লাকি। যখনই খেলেছি ভালো করেছি। গেলবার এখানে খেলে তো জাতীয় দলেই জায়গা পেয়েছি। এবারও চেষ্টা করব ভালো করতে, ধারাবাহিকতা রাখতে। আমার বিশ্বাস আমার পারফরমেন্স দলকে শিরোপা জেতাতে সহায়তা করবে। টিমমেট হিসেবে দেশের সেরা অনেক ক্রিকেটারকেই পাচ্ছেন খুশদিল। তার চোখে অভিজ্ঞ মুস্তাফিজ বেশ ভয়ঙ্কর। নতুন হলেও নাহিদ রানার গতি বাংলাদেশকে অনেক দূর নেবে বলে প্রত্যাশা তার। সবাই ভালো দল গড়ার চেষ্টা করেছে, কারণ সবার লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হওয়া। আমাদের দলও ভালো। মুস্তাফিজের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে আমাদের। এছাড়াও নাহিদ রানার কথা আলাদা করে বলবো, ও বাংলাদেশকে অনেক দূর নেবে। বাংলাদেশে খেলা সব উইকেট নিয়ে সন্তুষ্টি খুশদিল শাহর। তবে বিশেষ প্রশংসা করেছেন চট্টগ্রামের। এখানের উইকেটে বল আর ব্যাটের সংযোগ নাকি বেশ চমৎকার। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সিলেটে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করলো ঢাকা ক্যাপিটালস। জাতীয় ক্রিকেটারদের পাশাপাশি দলে যোগ দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। সিলেটের ব্যাটিং বান্ধব উইকেটে ভালো করতে আত্মবিশ্বাসী দলের অধিনায়ক মোহাম্মদ মিথুন। এর আগে মঙ্গলবার রাতে ম্যাচ ভেন্যুতে পৌঁছায় ক্যাপিটালস। নওশাদ আহমেদের ছবিতে অপু বণিকের আরও একটি রিপোর্ট। চায়ের রাজ্যে প্রথমবারের মতো অনুশীলনে ঢাকা ক্যাপিটালস। ফিটনেস ওয়ার্ক, ওয়ার্ম আপ ড্রিল, নেট সেশন ও ফিল্ডিং অনুশীলনে ঘাম জড়ায় এই ফ্র্যাঞ্চাইজি। কোচিং স্টাফদের নিবিড় তত্ত্বাবধানে আউটার স্টেডিয়ামে চলে প্রস্তুতি। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নেতৃত্বে অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিথুন। 20 ওভারের ক্রিকেট যে শুধুমাত্র তরুণদের জন্য এমনটা মানতে নারাজ এই ক্রিকেটার। বরং নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলগত পারফরমেন্সে নজর ঢাকা অধিনায়কের। টি20 ফরম্যাট অনেকে হয়তো বা বলতে পারে এটা ইয়াংদের খেলা, বাট আমি পার্সোনালি ফিল করি এটা হচ্ছে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের খেলা। এক্সপিরিয়েন্স মানে এই না যে আপনার বয়স হতে হবে। অনেকগুলা ম্যাচ খেলাটা ইম্পর্টেন্ট, অনেকগুলা ডিফারেন্ট
এনভায়রনমেন্ট ফেস করাটা ইম্পর্টেন্ট। তো আমি ফিল করছি যে এবার আমাদের যে স্কোয়াড আছে আমার মাঠের কাজটা অনেক সহজ হবে, কারণ সবাই ম্যাচুরড প্লেয়ার, সবাই সবার রোলটা জানে। ঢাকা চট্টগ্রামের তুলনায় সিলেটে উইকেটে বেশি স্বাচ্ছন্দ্য পান ব্যাটাররা। এবারের বিপিএল এই ভেন্যুতে শুরু হওয়ায় আত্মবিশ্বাসী ক্যাপিটালস অধিনায়ক। বেটে রান এলে ক্রিকেটাররা যে বাড়তি আত্মবিশ্বাস পাবে এমনটাই মত মিঠুনের। আমাদের কাছে কোন মাঠে খেলছি সেটা ইম্পর্টেন্ট না, কেমন মাঠে কেমন উইকেটে খেলছি সেটা ইম্পর্টেন্ট। তো আমি মনে করি যে এখানে ভালো উইকেট থাকবে, গ্রাউন্ডও অনেক ভালো। শুরু থেকেই যদি একটা ভালো হাই ভোল্টেজ ম্যাচ হয়, হাই স্কোরিং ম্যাচ হয়, তাহলে টুর্নামেন্টের প্রথম থেকেই প্লেয়াররা অনেক কনফিডেন্ট থাকবে। এবং আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বিশ্বাস করি যে কোনো প্লেয়ার যদি শুরু ভালো করতে পারে ওর পুরো টুর্নামেন্টটা ভালো যায়। এদিন ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন পাকিস্তান অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। নিলাম থেকে দলে ভেড়ানো হয়েছে বেশ কিছু লোকাল তারকাদেরও। নাসির, সাব্বির, তাসকিনদের সাথে তরুণরা পারফর্ম করলে আগের মৌসুমের ব্যর্থতা ভুলতে পারবে সাকিব খানের দল। শনিবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে ঢাকা ক্যাপিটালস। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। আগামী বছর থেকে ঘরোয়া ফুটবলের মান উন্নয়ন, জেলা পর্যায়ে ফুটবল লিগ চালু সহ আরও বেশ কিছু উদ্যোগ হাতে নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অনিশ্চয়তা তৈরি হলেও কক্সবাজারেই হবে ফিফার অর্থায়নে বাফুফের টেকনিক্যাল সেন্টার। এদিকে নারী ফুটবলারদের বোনাস নিয়ে এখনও আশার বাণী শুনে যাচ্ছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। হামজা সমিতদের আগমনে ফুটবলের নতুন জোয়ার, সেই সঙ্গে নারী ফুটবলারদের একের পর এক সফলতা। 2025 সালটা অন্যরকমই কাটিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে প্রথমবারের মতো অংশ নিয়েছে এএফসি ফুটসাল বাছাই পর্বে ও ই স্পোর্টসে। তবে এত সব সফলতা সত্ত্বেও ঘরোয়া লিগের নিম্নমান, সম্প্রচার ও পায়োনিয়র লিগ আয়োজন না করা সহ বেশ কয়েকটি বিষয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে বাফুফে, যা স্বীকার করে 2026 সালে দেশের ফুটবল নিয়ে আরো বড় স্বপ্ন দেখছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ডিস্ট্রিক্টে খেলা চালু করতে হবে, আমাদের লোকাল ডোমেস্টিক লিগের মানটাকে আরো একটু শক্তিশালী করতে হবে। অনেক প্লেয়ার এখনও প্রফেশনাল ফাইন্যান্সিয়াল এইড বা অবস্থা খুবই খারাপ, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই মনে করি শুরুটা খুব ভালো হয়েছে, আর এই শুরুর থেকে 2026 সালটা আমরা আরও ভালো করতে পারবো। কক্সবাজারে ফিফার অর্থায়নে 15 একর জমিতে টেকনিক্যাল সেন্টার নির্মাণের পরিকল্পনা আছে ফেডারেশনের, যার জন্য সরকার থেকে জায়গা বরাদ্দ পেলেও তা নিয়ে নতুন করে দেখা দিয়েছে জটিলতা। দেশের বর্তমান ভূমি আইন অনুযায়ী বরাদ্দকৃত জায়গার জন্য সরকারকে বাফুফের দিতে হবে 8 কোটি টাকা, আর এই জমি অধিগ্রহণ না করলে বাতিল হতে পারে ফিফার বাজেট। তবে দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। কক্সবাজারে একটা জমি বরাদ্দর জায়গা যেটা আমরা ছিলাম, আমরা একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। মাননীয় আমাদের সরকার থেকে আমরা একদম পজিটিভ চিঠিও আমরা পেয়ে গেছি। একটা ডিটেলসে একটু আমাদের সমস্যা আছে, আর আমি আশাবাদী সেই ডিটেলসটা আমরা আগামী যে 5-6 দিন আছে কর্মদিবস, সেটার ভিতরে আমরা কমপ্লিট করে সক্ষম হতে পারবো। তো আমি কনফার্ম করতে পারি যে কক্সবাজারে আমাদের এলিট ট্রেনিং সেন্টারটা হবে, ফিফার ফান্ডটা আমরা সিকিউর করতে পারবো এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ফিফা, বিএফএ যৌথভাবে কাজটা করতে পারবে। এদিকে নারী ফুটবলারদের সাফের বোনাস নিয়ে এখনো আশার বাণী শুনিয়ে যাচ্ছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। আপনারা জানেন যে আমরা অনেক টুর্নামেন্ট হাতে নিয়েছিলাম, হঠাৎ করে একটু ক্যাশ ম্যানেজমেন্টে হচ্ছে, বাট আমি যত দ্রুত পারি সবাইকে ওদের ওই পেমেন্ট আমরা করে দিব। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিশ্বজুড়ে বড়দিনের আমেজ। ক্লাবে থেকেই সতীর্থ আর কোচিং স্টাফের সঙ্গে ক্রিসমাস ডে উদযাপন করেন লিভারপুল, চেলসির ফুটবলাররা। আর বড়দিনের উৎসব ম্যানচেস্টার ইউনাইটেড ফাউন্ডেশনে বসবাসরতদের উপহার দিয়ে শুরু করেন রেড ডেভিল ফুটবলাররা। এছাড়াও বক্সিং ডে ম্যাচের জন্য 27 ডিসেম্বর মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে ম্যানচেস্টার সিটি। নানা আয়োজনে বড়দিন উদযাপন শুরু করেছে রিয়াল মাদ্রিদ। আর 23 বছর ধরে সমর্থকদের নিয়ে বড়দিনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান আয়োজন করেছে জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিন। বর্ণিল আলোকসজ্জা, রং বেরঙের বেলুন আর উৎসবের আমেজ। হাজার হাজার সমর্থকের পদচারণায় মুখর বুন্দেসলিগার ক্লাব ইউনিয়ন বার্লিন। মাথায় লাল রঙের টুপি পরে ক্যান্ডেল জ্বালিয়ে যিশু খ্রিস্টের সামনে দাঁড়িয়ে প্রার্থনায় মগ্ন শিশুরা। বড়দিনের উৎসব ঘিরে আনন্দ উল্লাসে মাতোয়ারা খ্রিস্ট ধর্মাবলম্বীরা। 28,500 দর্শকের উপস্থিতিতে ইউনিয়ন বার্লিনে বড়দিনের আয়োজন পেয়েছে প্রাণ।
বিশ্বজুড়ে চলছে বড়দিনের কর্মযজ্ঞ। ক্রিসমাস উপলক্ষে ইউনিয়ন বার্লিনে হাজারো সমর্থকের উপস্থিতি। বড়দিনের ক্যারল গান গেয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সবাই। বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার আর প্রত্যেকে সান্টা ক্লজের কাছ থেকে গিফট পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। ইউনিয়ন বার্লিনে সমর্থকদের নিয়ে বিশেষভাবে বড়দিন উদযাপন করেন ফুটবলার ও ক্লাব কর্তৃপক্ষ। কেননা 1997-এ যখন ইউনিয়ন বার্লিন দেউলিয়া হয়ে পড়ে তখন সমর্থকরা বিক্ষোভ করে ক্লাবের জন্য ফান্ড রেইজ করে ক্লাবের দুর্দশা ফেরাতে বড় ভূমিকা রাখেন। তাই ক্লাবটিতে ভক্তদের ভূমিকা অনেক বড় বলে মনে করেন কর্তৃপক্ষ। স্টেডিয়ামে আসা অনেকেই বলবেন এটা ঐতিহ্যের অংশ। ক্রিসমাস সিং অ্যালংয়ে প্রথমবার এসেছি। 5 বছর চেষ্টা করে প্রথমবারের মতো আমি টিকিট পেয়েছি। আমরা ইউনিয়ন বার্লিনের সমর্থক। প্রতি বছর এখানে এসে বড়দিনের উৎসবে শামিল না হলে আমি উপভোগ করতে পারি না। এখানে এসে গান গাওয়া আমি খুবই উপভোগ করি। বড়দিনের মৌসুম শুরু হয়েছে। এখানে 23 বছর ধরে এই আয়োজন চলছে। এখানকার পরিবেশ এতই চমৎকার যে বড়দিনের আনন্দ পুরোপুরি উপভোগ করা যায়। এদিকে শুধু জার্মানিতেই না, পুরো বিশ্ব জুড়ে চলছে বড়দিনের আয়োজন। লিভারপুলে ফুটবলাররা লাল রঙের ক্যাপ পরে মাঠে নামেন অনুশীলনে। সবাই মিলে ক্লাবেই বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন আর্নে স্লট বাহিনী। অলরেডদের ট্রেনিং সেন্টার সাজিয়ে তোলা হয়েছে সবুজ রঙের ক্রিসমাস ট্রি আর লাল সোনালী রঙের আলোকসজ্জায়। শুধু লিভারপুলে নয়, উৎসবের আমেজ ম্যানচেস্টার ইউনাইটেডেও। ক্লাব থেকেই বড়দিনের আয়োজন শুরু রেড ডেভিলদের। ক্রিসমাসের আনুষ্ঠানিকতা ক্যাসিমিরোরা শুরু করেন ম্যানচেস্টার ইউনাইটেড ফাউন্ডেশনের ছোট শিশু অসহায়দের উপহার দিয়ে। এছাড়াও এবার 26 ডিসেম্বরের পরিবর্তে 27 ডিসেম্বর বক্সিং ডে ম্যাচের জন্য নানা আয়োজন করে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। আর বড়দিন উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ রিয়াল মাদ্রিদে। সতীর্থদের সঙ্গে বিভিন্ন ধরনের ফান গেম খেলেন শাবি আলোনসোর দল। ইংলিশ ক্লাব চেলসিতেও ট্রেনিং সেশনে ছিল ভিন্ন আমেজ। লাল রঙের টুপি পরে এক এক করে মাঠে আসেন কোচ ও ফুটবলাররা। তাজিন খন্দকার, সময় সংবাদ। অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়ে একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। মদ কাণ্ড নিয়ে এমনিতেই চাপের মধ্যে ছিল থ্রি লায়ন্স। এবার বেন ড্যাকেটের মাতাল হয়ে রাস্তায় ঘোরাঘুরির ছবি ভাইরাল হওয়ার পর মহাবিপাকে তারা। কদিন আগেই বেন স্টোকস বলেছেন অস্ট্রেলিয়ায় ঘুরে ফিরে খুবই মজা পান। আবহাওয়া, নানা অ্যাক্টিভিটি, খাবার, প্রাকৃতিক সৌন্দর্য সবই উপভোগ্য। কিন্তু এবারের অ্যাশেজের প্রথম 3 টেস্টে দলের যে পারফরমেন্স, তারপর আর উপভোগ্য হচ্ছে না কিছুই। এরই মধ্যে 5 ম্যাচ সিরিজে জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, আর ইংল্যান্ড দলকে রীতিমতো শুলে চড়াচ্ছে ব্রিটিশরা। মাঠের বাইরের নানা কর্মকাণ্ডে বিতর্কেরও জন্ম দিয়েছে ইংলিশরা। সাগর পাড়ে ঘোরাঘুরি আর অতিরিক্ত মদ পান নিয়ে সমালোচনা চরমে। মর্যাদার অ্যাশেজে টানা হারের পরও এমন কাজকর্মে তাদের সিরিয়াসনেস নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। অবস্থা এমন দাঁড়িয়েছিল, মদ পানের পর এমনই মাতাল হয়েছিলেন বেন ড্যাকেট যে হোটেলে ফেরার পথই নাকি খুঁজে পাচ্ছিলেন না। বিষয়টি খতিয়ে দেখবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। সব মিলিয়ে বক্সিং ডে টেস্টের আগে চরম বিপাকে থ্রি লায়নরা। কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় সেটাই ভাবছি। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সবার জন্য ভালো কিছু চিন্তা করতে হয়। গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নিয়ে যা বলা হচ্ছে তা মোটেও সুখকর নয়। এই দলের ক্রিকেটার, ম্যানেজমেন্ট কিংবা সাপোর্ট স্টাফ প্রত্যেকের জন্য লড়াই চালিয়ে যেতে চাই, কারণ আমি তো অধিনায়ক। যে কোনো মূল্যে সিরিজের বাকি 2 ম্যাচ জিততে চাই। ডাকেটের ঘটনার ছবি আর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল, যা নজরে গেছে অস্ট্রেলিয়া দলেরও। প্রতিপক্ষের এমন অবস্থা নিয়ে অবশ্য কোনো মাথা ব্যথা নেই মাইটি অজিদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, এটা তাদের বিষয়। আমাদের ড্রেসিং রুমে এ নিয়ে কথা বলার কিছু নেই। এদিকে বিপদ এখানেই শেষ নয়। সিরিজ জুড়ে ধুঁকতে থাকা ইংল্যান্ড হারিয়েছে তাদের তারকা পেসারকে। ইনজুরির কারণে অ্যাশেজের শেষ 2 টেস্টে খেলা হবে না জফরা আর্চারের। 26 ডিসেম্বর শুরু হতে যাওয়া টেস্টে তার পরিবর্তে খেলবেন গাস অ্যাটকিনসন, আর ওলি পোপের পরিবর্তে নামবেন জেকব বেথেল। মাকসুম আলম খান, সময় সংবাদ। ওয়ানডে ক্রিকেটের রেকর্ড বুক এলোমেলো করে দিল বিহার। বিজয় হাজারে ট্রফিতে 574 রান করে পুরুষদের লিস্ট এ ক্রিকেটের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে তারা। 36 বলে সেঞ্চুরি হাঁকিয়ে লিস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছেন 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী। ডিভিলিয়ার্সকে টপকে দ্রুততম 150 রানের নতুন রেকর্ডও গড়েছেন তিনি। এদিকে 32 বলে শতক ছুঁয়ে লিস্ট এতে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড গড়েছেন
সাকিবুল গনি। অন্যদিকে ঝাড়খণ্ডের হয়ে কর্ণাটকের বিপক্ষে 33 বলে সেঞ্চুরি করেছেন ঈশান কিষান। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ফাইনালে হারের ঝাল মেটালেন বৈভব সূর্যবংশী। আসর জুড়ে দুর্দান্ত পারফর্ম করে শিরোপার মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ভারত। দুদেশের চলমান দ্বন্দ্বের মাঝে যে হার শেল হয়ে বিঁধেছে ভারতীয়দের বুকে। সেদিন আউট হওয়ার পর মেজাজ হারিয়েছিলেন বৈভব, বিবাদে জড়িয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে। তবে মেটেনি মনের আক্রোশ। সে কারণেই তো দেশে ফিরে চালিয়েছেন তাণ্ডব। বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে রানের বন্যা বইয়ে দিয়েছে বিহার। ওপেনিংয়ে টর্নেডো ইনিংস খেলা বৈভব করেছেন 84 বলে 190, 16টি বাউন্ডারি আর 15টি ছক্কায় রাঙানো ইনিংসে ভেঙেছেন এবি ডিভিলিয়ার্সের রেকর্ড। 10 বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 64 বলে 150 করেছিলেন সাউথ আফ্রিকান কিংবদন্তি। 14 বছর বয়সী বৈভব সেটা করেছেন 59 বলে। লিস্ট এ ক্রিকেটের দ্রুততম 150 রান করা ব্যাটার এখন তিনিই। সঙ্গে 36 বলে সেঞ্চুরি হাঁকানো ব্যাটার লিস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও। সূর্যবংশী ছন্দে থাকলে অবশ্য বড় ইনিংসই খেলেন। কদিন আগেই যুব এশিয়া কাপে খেলেছেন 95 বলে 171 রানের ইনিংস। এর আগে রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলেছিলেন 42 বলে 144 রানের ইনিংস। 38 বলে 101 রান করে আগেই হয়েছেন আইপিএল এর সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। বিজয় হাজারে ট্রফির ইনিংসটায় আরও একবার নিজের আগমনী বার্তা দিয়ে রাখলেন ভারতীয় ইয়াংস্টার। যদিও অরুণাচল বোলিং আক্রমণের ওপর এদিন ধ্বংসলীলা শুধু বৈভব একা চালাননি, সাকিবুল গনি ছিলেন আরও বিধ্বংসী। 32 বলে শতক ছুঁয়েছেন বিহারের অধিনায়ক। লিস্ট এতে যা ভারতীয়দের মধ্যে দ্রুততম আর সব মিলিয়ে তৃতীয় দ্রুততম। 29 বলে অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার ম্যাগার্ক আর 31 বলে এবি ডিভিলিয়ার্সের ইনিংস দুটো আছে তালিকার শীর্ষ দুয়ে। এদিন 300-র বেশি স্ট্রাইক রেটে সাকিবুল অপরাজিত ছিলেন 40 বলে 128 রান করে। এছাড়া আয়ুষ আনন্দ লোহারুকা করেন 56 বলে 116। সব মিলিয়ে স্কোরবোর্ডে 50 ওভারে 6 উইকেটে 574। তামিলনাড়ুর 506 রান টপকে মেন্স লিস্ট এর সর্বোচ্চ দলীয় সংগ্রহের নতুন রেকর্ড গড়েছে বৈভব সাকিবুল আয়ুষদের বিহার। এদিকে ঝড় তুলেছেন ঈশান কিষানও। কর্ণাটকের বিপক্ষে ম্যাচে 33 বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ওপেনার। ঝাড়খণ্ডের হয়ে তার ইনিংসটা 39 বলে 125 রানের। সৈয়দ মুশতাক আলী ট্রফির পর বিজয় হাজারে ট্রফিতেও ফর্মটা ধরে রেখেছেন ঈশান। বুঝিয়ে দিয়েছেন টি-20 বিশ্বকাপের জন্য ভারত জাতীয় দলে তাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়ে মোটেও ভুল করেননি নির্বাচকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। যুব বিশ্বকাপে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে অসৎ আচরণ করায় এবার বেজায় চটেছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ম্যাচের শুরু থেকে প্রাক ক্রিকেটারদের উত্ত্যক্ত করায় এবার আইসিসির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত তাদের। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে সরকারিভাবে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারত পাকিস্তান দ্বন্দ্ব যেন কোনোভাবেই থামার নয়। মাঠের ক্রিকেট ঘিরে দুই দেশের কথার লড়াই, অভিযোগ পাল্টা অভিযোগ আর বাকবিতণ্ডা চলছে। এবার নতুন বিতর্ক অনূর্ধ্ব-19 এশিয়া কাপ নিয়ে। কোনোভাবেই যেন সে বিতর্ক থামছে না। মাঠে ক্রিকেটারদের দ্বন্দ্ব কিংবা বোর্ড কর্তাদের কথার লড়াই সব মিলে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ নিয়ে আলোচনা চলছে এখনো। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান সুপার ক্লাসিকো হয় মঞ্চস্থ, যেখানে মাঠের লড়াইয়ের সঙ্গে দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের অসদাচরণের চিত্র। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়ে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে বিপদেই পড়তে হয় মেন ইন ব্লুকে। 8 উইকেট হারিয়ে পাহাড় সম রান তোলে পাকিস্তানের যুবারা। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে 156 রানে গুটিয়ে যায় ভারত। স্বপ্নভঙ্গ হয় দলটার, আর চ্যাম্পিয়ন হয়ে উল্লাসে মাতে পাকিস্তান। পাকিস্তান যুব বিশ্বকাপের ফাইনাল জিতলেও সুখকর হয়নি ফাইনাল ম্যাচটা। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে শুরু থেকে অসদাচরণ করে ভারতের ক্রিকেটাররা, যা নিয়ে রীতিমতো ক্ষোভ ছেড়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি। ভারতের ক্রিকেটারদের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ তোলেন তিনি। মাঠেই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়রা আগ্রাসী আচরণ করে বলে মন্তব্য করেন নাকভি। শুধু তাই নয়, এ ধরনের আচরণ মাঠে ক্রিকেটারদের মানসিক দৃঢ়তায় আঘাত হানে বলে অভিযোগ করেন তিনি। দুবাই থেকে পাকিস্তানে ফিরেই এমন অভিযোগ করে বসেন পিসিবি বস। শুধু ক্ষোভ ঝেড়েই থামেননি তিনি, এবার কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত তার। ভারতীয় ক্রিকেটারদের অসৎ আচরণের জন্য বড় খেসারত দিতে হবে তাদের। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। আইসিসির কাছে লিখিত অভিযোগ জমা দেবেন বলে জানান এসিসি সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ফাইনালে যা হয়েছে তা খুবই অপ্রত্যাশিত। পুরো ম্যাচ জুড়ে ভারতের ক্রিকেটাররা নানাভাবে পাকিস্তানের ক্রিকেটারদের উত্ত্যক্ত করেছে, যা কিনা একেবারেই কাম্য নয়। আমরা আইসিসির কাছে ভারতের বিরুদ্ধে সরকারিভাবে অভিযোগ জানাবো। খেলা এবং রাজনীতিকে সবসময় আলাদা রাখা উচিত, কিন্তু ভারত কখনোই সেটা মানে না। খেলার সঙ্গে সবসময় রাজনীতিকে মিলিয়ে ফেলে। এর আগে পাকিস্তান চ্যাম্পিয়ন হওয়ার পর দলের কোচও এমন অভিযোগ করেছিলেন। তাজিন খন্দকার, সময় সংবাদ। শেষ হলো চতুর্থ বিজয় দিবস স্কোয়াশ প্রতিযোগিতা। এবারের আসরে অংশ নিয়েছেন বিভিন্ন জেলা ও ক্লাব থেকে মোট 150 জন প্রতিযোগী। পুরুষ বিভাগে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উন্মুক্ত গ্রুপে নিজ বাহিনীর সাদাত হোসেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সেনাবাহিনীর রনি দেবনাথ। নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদনী সরকার। এছাড়া বিভিন্ন বয়সভিত্তিকে দাপট দেখিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়রা। গ্যালারিতে বসেই ফাইনাল ম্যাচ উপভোগ করেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। পরে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। ঢাকা মহানগর প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিপি। জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ দিনের শেষ খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে 3-0 সেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিপি। 14 খেলায় 42 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। অপরদিকে 14 খেলায় 30 পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে তিতাস ক্লাব। নিজেদের শেষ খেলায় বিকেএসপিকে তিতাস হারায় 3-0 সেটে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম ফকির। 20 দিন ব্যাপী প্রতিযোগিতায় দেশের 10টি দল এবারের আসরে অংশগ্রহণ করে। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জেনে দিচ্ছি আরেকবার। আগামী বছর দেশের বিভিন্ন জায়গায় 100 উইকেট তৈরির আশ্বাস বিসিবির। 40 জেলায় লিগ চালুর ঘোষণা। নির্ধারিত সূচিতেই হবে ঢাকা পর্ব। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের 50% পারিশ্রমিক পরিশোধ করল রংপুর। নাহিদ রানা ও মুস্তাফিজের প্রশংসা রাইডার্সের পাকিস্তানি অলরাউন্ডার খুশকিল শাহ। এবং নতুন বছরে ঘরোয়া লিগের মানোন্নয়নের পাশাপাশি জেলা পর্যায়ে ফুটবল লিগ চালু পরিকল্পনা বাফুফের। কেটে গেছে অনিশ্চয়তা। কক্সবাজারে হচ্ছে টেকনিক্যাল সেন্টার। এই ছিল খেলার সময়।